155 Park Street, 22nd September 1967। আজ শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করবার জন্য বেনারস থেকে 3 জন সন্ন্যাসী এসেছিল। শ্রী শ্রী ঠাকুর তাদের সাথে দেখা করেন এবং খেয়ে যাওয়ার কথা বলেন। এরা চলে যাওয়ার পর দুপুরবেলা শ্রী শ্রী ঠাকুর এই আলাপ করেন। শ্রী শ্রী ঠাকুর: ওরা কি চলে গেছে? কালিদাস: হ্যাঁ, একটু আগে বেরিয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর: যাওয়ার আগে ওদের হাতে কিছু পয়সা দিয়ে দেওয়ার কথা বলেছিলাম। কালিদাস: হ্যাঁ, প্রিয় প্রসাদ দিয়েছে। আজ যারা এসেছিল ওরা কি আগে তোমাকে কোথাও দেখেছে? শ্রী শ্রী ঠাকুর: ওদের সাথে একজন সাধকের দেখা হয়েছিল। আমার যখন 16-17 বছর বয়স, তখন একবার পাহাড়ের দিকে যাওয়ার সময় কালিম্পংয়ে আমার সাথে সেই সাধকের দেখা হয়েছিল। ওই সাধকের কাছ থেকেই ওরা আমার কথা শুনে থাকবে। কালিদাস: ওরা কি খুব বড় সাধক? শ্রী শ্রী ঠাকুর: সবাই বড় সাধক। যে কাজ করবে সেই বড়। এখানে ছোট বা বড়র প্রশ্ন আসছে কেন? কালিদাস: ওরা তোমাকে রামকৃষ্ণ নিয়ে কি যেন জিজ্ঞাসা করছিল। শ্রী শ্রী ঠাকুর: ওদের মধ্যে একজন একসময় ঢাকায় ছিল, তাও প্রায় 20-25 বছর আগে। ওই সময় রামকৃষ্ণ মিশনে যাতায়াত করত। ও জানতে চাইছিল রামকৃষ্ণ সম্পর্কে। আমি বললাম, আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা না করাই ভালো। কালিদাস: তুমি কি ওদের রামকৃষ্ণ সম্পর্কে কিছুই বলনি? শ্রী শ্রী ঠাকুর: আমি সচরাচর কোনো ব্যক্তির বিষয়ে মন্তব্য করা পছন্দ করি না, তবে সত্যকে জানার আকুলতা থেকে স্বচ্ছ মন নিয়ে কেউ কিছু প্রশ্ন করলে তখন হয়তো 2-1টা কথা কোনো কোনো সময় বলে থাকি। আমার অন্তরের সুরের যন্ত্রে যা ধরা পড়ে সেটাই আমি নিরপেক্ষভাবে বলি। কোনো ব্যক্তি যদি রোগা হয় তখন তাকে রোগা বলা হয়। কারুর গায়ের রং কালো হলে তাকে যেরকম কালো বলা হয়, ঠিক সেরকম আমার অন্তর্চক্ষুতে যেটা ভেসে ওঠে সেটাই আমি বলি। কিন্তু সমস্যা হলো, তোমরা যেমন তোমাদের এখানকার চক্ষু দিয়ে রোগা বা কালোটা দেখতে পাচ্ছ, ঠিক সেরকম স্পষ্টভাবে তো কারোর আধ্যাত্মিকতা সম্বন্ধে বুঝতে পারছো না। তাই তখন কেউ যদি আমার উপর নির্ভর করে 2টো কথা সরল মনে জিজ্ঞাসা করে, তখন 2-1টা কথা বলে থাকি। এখানকার আধ্যাত্মিকতার বেশিরভাগটাই দাঁড়িয়ে আছে প্রচারের ওপর। যার যত প্রচার, সে এখানে তত উঁচু অবতার। গভীরভাবে তলিয়ে তো সবাই দেখতে পারে না। তাই সেই মনের সাড়া না পেলে হালকা প্রশ্নের অনেক সময় উত্তর এড়িয়ে যেতে হয়। স্বচ্ছ মন নিয়ে কোনো কথা গ্রহণ না করলে অনেক সময় আমার কথার অপব্যাখ্যা হয়। আবার যাকে বললাম সে হয়তো জানার আগ্রহে স্বচ্ছ মনেই সেটাকে গ্রহণ করল, কিন্তু সে আবার অন্য কাউকে বলল, এবং যাকে বলা হলো সে হয়তো কথাটার সারমর্ম বুঝে উঠতে পারল না। তাই রবিবারের ক্লাসে সচরাচর আমি তত্ত্বের কথাই বলি, ব্যক্তিগত প্রসঙ্গ এড়িয়ে যাবার চেষ্টা করি। কালিদাস: ত্রৈলঙ্গ স্বামী এবং লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে ওদের কি যেন বলছিলে? শ্রী শ্রী ঠাকুর: ত্রৈলঙ্গ আর লোকনাথকে আমি খুব ভালোবাসি। এরা খুব উঁচু দরের সাধক। অশ্বিনী চ্যাটার্জিকে লোকনাথ একবার বেনারসে পাঠিয়েছিল ত্রৈলঙ্গ স্বামীর কাছে। অশ্বিনী তখন ত্রৈলঙ্গ স্বামীর জন্য প্রায় 1.5 মণ দুধ দিয়ে পায়েস রান্না করেছিল। অশ্বিনী খুব ভালো রান্না করতে জানত। আজকে যারা এসেছিল ওরা তো বেনারস থেকে এসেছে, তাই সেই পায়েস রান্নার গল্প বলছিলাম। অশ্বিনী একবার আমার জন্য মুন্সিগঞ্জ থেকে রান্না করে নিয়ে এসেছিল। ত্রৈলঙ্গ স্বামীকে পায়েস রান্না করে খাওয়ানোর ঘটনাটা
ও প্রায়ই বলতো। অশ্বিনী যখন ঢাকাতে আমার কাছে আসতো তখন তো আমার বয়স 16-17 বছর। ওর সাথে চিন্তাহরণ মাস্টার নামে একজন আসতো। আমার মা ওদের দুজনকে খুব ভালোবাসতো। এখনো মা মাঝে মাঝে ওদের কথা বলে। সাধক হিসেবে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এই সব এলাকায় অশ্বিনীর খুব নামডাক ছিল। বিবেকানন্দ যখন পূর্ববঙ্গে গিয়েছিল তখন অশ্বিনীর সাথে দেখা করে রামকৃষ্ণ মিশনে যোগদান করার জন্য অনুরোধ করেছিল। অশ্বিনী বলেছিল যে আমি লোকনাথ বাবার দেওয়া অর্ধমন্ত্র পূর্ণ করে দেওয়ার জন্য সেই পূর্ণ ব্রহ্মের প্রতীক্ষা করছি। আমার পক্ষে তোমার মিশনে যোগ দেওয়া সম্ভব নয়। লোকনাথ ব্রহ্মচারী অশ্বিনীকে অর্ধমন্ত্র দিয়ে বলেছিল যে একজন পূর্ণ ব্রহ্ম মহাপুরুষ আসবে এবং সে এই অর্ধমন্ত্রকে পূর্ণ করে দেবে। এরপর তো তোমরা জানো, ঘটনাচক্রে মুন্সীগঞ্জে ঝড়ের রাত্রে আমার সাথে অশ্বিনীর দেখা হয়েছিল। কালিদাস, ওরা তোমার বলা কলমের গাছ সম্পর্কে কি যেন জিজ্ঞাসা করছিল? শ্রী শ্রী ঠাকুর, সেই সাধক যার সাথে আমার কালিম্পংয়ে দেখা হয়েছিল পাহাড়ে যাওয়ার সময়, সেই ছোট বয়সে, ওর থেকেই এই তিনজন কলমের গাছের খবর পেয়েছে। পাহাড়ের যারা বড় বড় সাধক তারা তো আমাকে বুঝে ফেলেছে, কিন্তু আইনের প্যাঁচে পড়ে আমার কাছে আসতে পারছে না। তাই ওরা তীব্র আকুলতা নিয়ে কলমের গাছের অপেক্ষাতেই পথ চেয়ে আছে। কিছুদিন হলো আমার বুকেও তাদের আকুলতা ব্যাকুলতা এসে বাড়ি খাচ্ছে, সেটাই ওদের জানালাম। রাত্রিবেলা যখন কাজে বসি তখন সেই চিৎকার, সেই আরতি সমুদ্রের ঢেউ যেভাবে পাড়ে এসে লাগে, ঠিক সেরকম আমার বুকে এসে ওদের কান্না বাড়ি খাচ্ছে। আমি তো প্রকৃতির উপরেই সবটা ছেড়ে দিয়ে বসে আছি। প্রকৃতি থেকে কাউকে পাঠালে তবেই আমি বলতে পারবো। তবে কিছু কিছু পূর্বাভাস আসছে, তাতে আসবার একটা আভাস পাচ্ছি। আমি নিজের ইচ্ছায় যে কিছু করছি তা নয়, প্রকৃতির কাজের সুবিধার জন্য যা হওয়ার তা হয়ে চলেছে। এই কলমের গাছ তৈরি করার যে ইচ্ছা, সেটা আজকের নয়। যেবার পাহাড়ের সম্মেলনে আমাকে নিয়ে গিয়েছিল, সেই সময় বা তারও আগে থেকে প্রকৃতির মধ্যে একটা আলোড়ন চলছে। কারণ কলমের গাছের যে স্টেজ, তা সাধারণ চিন্তাতে কল্পনাও করা যাবে না। আমি যদি কলমের গাছ রূপে কাউকে তৈরি করব বলে মনে মনে ঠিক করি, তাহলে আমার এই চিন্তার সাথে সাথে সে এমন একটা স্টেজ পাবে যা সাধারণ ভাবনা দিয়ে বিচার করা যাবে না। এক কথায় এইটুকু শুধু বলতে পারি যে এই পৃথিবীর বুকে যে পর্যন্ত আধ্যাত্মিকভাবে যাওয়া সম্ভব, আমার কলমের গাছ শুরুই করবে তার উপর থেকে। ফলে এখানকার যে কোনো সাধকই হোক না কেন, এমনকি যারা দেবতা স্টেটাস পেয়ে গেছে এখানে সাধনা করে, তারাও ওর পায়ে এসে পড়বে। কারণ ওর স্টেটাসটাই হবে সেরকম। যে কাজ করতে অনেক দিন লাগে, আমি অতি সহজে ওর জন্য সেসব করে রাখব। কালিদাস, তুমি তো আমাদের সবার জন্যই কাজ করে চলেছ। তবে কলমের গাছের ক্ষেত্রে যে কাজ করবে আর আমাদের ক্ষেত্রে যে কাজ করছো, এই দুটো কাজের তফাৎটা যদি একটু বুঝিয়ে বলো। শ্রী শ্রী ঠাকুর, তোমাদের জন্য যে কাজ করছি সেটা হলো কিভাবে তোমাদের হাজার হাজার জন্মের অপরাধের বোঝা পরিষ্কার করে তোমাদের একটা জায়গায় রিচ করিয়ে দেওয়া যায়। এই কাজের দায়িত্ব কেউ নেবে না। আমি বলেই তোমাদের জন্য এই হরিজনের কাজ, নোংরা পরিষ্কারের কাজ করে চলেছি, তোমাদের শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে। এই কাজ করতে আমি বাধ্য নই, কিন্তু আমার মায়াতে আমি এই কাজ করছি। এটা আমার কাজ নয়। আমি যে কাজের জন্য এসেছি সেই কাজ
শেষ করে যাওয়ার সময় যদি চাই আমার গাড়িতে তোমাদের মতো হাজার হাজার বোঝাই করে নিয়ে যেতে পারবো। এটা পুরোটাই আমার ব্যক্তিগত খুশির উপর নির্ভর করবে। আর প্রকৃতি থেকে যে কলমের গাছকে পাঠাবে সেখানেও আমার খুশিই কাজ করবে, কিন্তু তার কাজটা একটু অন্যরকম ভাবে হবে। ছোটবেলায় একবার মনে আছে, আমি তখন উজানচর কৃষ্ণনগরে ছিলাম। আমার তখন ৮-৯ বছর বয়স হবে। আমি একটা বেড়ার ঘর তৈরি করে সেখানে রাত্রে কাজে বসতাম। ওই ঘরে রাত্রে মনাই ফকির আসত, আরো অনেকে আসত। একদিন রাত্রে খুব ঝড় হয়েছে। ঝড় বন্ধ হয়ে যাওয়ার পর মনাই ফকির বাইরে বেরিয়েছে। কিছুক্ষণ পরে দেখি একটা চড়াই পাখি আর সেই পাখির 3টা খুব ছোট ছোট বাচ্চা নিয়ে মনাই ফকির আমার পায়ের কাছে এনে রাখল। আমার ঘরের পাশে একটা গাছের নিচে ওদের পড়ে থাকতে দেখে মনাই ফকির হাতে করে নিয়ে এসেছে। আমি দেখলাম যে মা চড়াই পাখিটার অবস্থা খুবই খারাপ। হয়তো ঝড় থেকে বাচ্চাগুলোকে রক্ষা করতে গিয়ে নিজেই প্রায় মরণাপন্ন। বাচ্চাগুলোর সেদিক থেকে তেমন কোনো ক্ষতি হয়নি। কিছুক্ষণের মধ্যে দেখলাম মা চড়াই পাখিটা মারা গেল। মারা যাওয়ার আগে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমাকে বলছে, তুমি ওদের দেখো। আমি তো ভাবছি কি করব। আমার তখন দুর্দান্ত কাজের পিরিয়ড চলছে। এখন এই বাচ্চা 3টাকে দেখাশোনা করতে হলে আমার অন্যান্য কাজ করা একটু কঠিন হয়ে পড়বে। তাই একটু ভেবে নিয়ে মনাই ফকিরকে ঘটিতে করে একটু জল নিয়ে আসতে বললাম। পাশেই তিতাস নদী। ফকির দৌড়ে গিয়ে ঘটিতে জল নিয়ে এনে আমাকে দিল। আমি করলাম কি, একটা করে পাখির বাচ্চা হাতে নিয়ে একটু একটু করে জল ছিটিয়ে দিচ্ছি ওদের গায়ে। আর ওরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এইভাবে ৩-৪ মিনিটের মধ্যে 3টা পাখি বড় হয়ে গেল। মনাই ফকির তো অবাক চোখে দেখছে। দেখে বোঝার উপায় নেই যে 3টা পাখি কয়েক মিনিট আগেও একেবারে শিশু ছিল, এখন একেবারে স্বাভাবিক চড়াই পাখি যেমন হয় সেরকম হয়ে গেছে। কিছুক্ষণ আগে যাদের পাখাই ঠিকমতো গঠন হয়নি, তারা এখন সুন্দর পাখা নিয়ে আমার ঘরের এখান থেকে ওখানে উড়ে বেড়াচ্ছে। আমি মনাই ফকিরকে বললাম, সকাল হলে ওরা আপনিই উড়ে চলে যাবে, আর ওদের নিয়ে চিন্তা করতে হবে না। সেই রাতটা ওরা আমার ওই বেড়ার ঘরেই কাটালো। আর সকালবেলা মনাই ফকির যখন বের হয়েছে, তখন ফকিরের সাথে সাথে ওরাও বাইরে উড়ে গেল। তাহলে এটাই দেখা যাচ্ছে, যে স্টেজে পৌঁছাতে অনেক সময় লাগে, ইচ্ছা করলে অতি অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছিয়ে দেওয়া যায়। চড়াই পাখিরা যে বড় অবস্থায় উড়ে গেল, স্বাভাবিক নিয়মে সেই জায়গায় পৌঁছাতে ওদের হয়তো আরো কয়েক মাস লাগত। আমি কয়েক মাসের কাজটা 3 মিনিটের মধ্যে করে দিলাম। আজ বেশ কিছুদিন হল বিশ্ব প্রকৃতিও যেন সেই চড়াই পাখির মায়ের মতো আমার দিকে কাতর চোখে তাকিয়ে আছে আর বলতে চাইছে, প্রকৃতি প্রেরিত কাউকে আমি যেন আমার মতো করে তৈরি করি। তাই কেউ যদি সত্যি এসে উপস্থিত হয় প্রকৃতির থেকে, তাহলে তখন আমি হয়তো ওই বাচ্চা 3টার মতো ওর জন্য আমার ভালোবাসা থেকে খুব তাড়াতাড়ি অনেক দিনের কাজ করে দেব। এটা জোর করার ব্যাপার নয়, তোমাদেরও শোনার কথা নয়, এটা আমার ব্যক্তিগত ঘরানার কথা। তোমরা যে আমার মুখ থেকে শুনছ, এটা তোমাদের সৌভাগ্যই বলতে হবে। একটা সময় আগে এই বিষয়ে মাঝে মাঝে কথা বলতাম। পাহাড়ের সেই সম্মেলন থেকে ফিরে আসার পর বলেছিলাম কলমের গাছের কথা। ঢাকায় স্বামীবাগে নটদের বাড়িতে আমি মাঝে মাঝে যেতাম। একদিন নটদের বাড়িতে আমি গিয়েছি।
আমার সাথে প্রিয়প্রসাদ ও রবি ঘোষও ছিল। কিছুক্ষণ পরে দেখি রাম ঠাকুর এসেছে আমাকে খুঁজতে ওই বাড়িতে। রাম ঠাকুর আমাকে নারায়ণ নারায়ণ বলে ডাকত। ও একসময় পাহাড়ের দিকে কাটিয়েছে। সেদিন কলমের গাছের আলোচনা করেছিলাম। বলেছিলাম, আমি যেন দেখতে পাচ্ছি যে আমার সেই কলমের গাছের সামনে বিশাল বিশাল মহাপুরুষরা পর্যন্ত হাত জোড় করে দাঁড়িয়ে আছে। রবি ঘোষের খুব উৎসাহ ছিল কলমের গাছ নিয়ে। কালিদাস, তোমার কাছে আসার সাথে সাথেই কি কলমের গাছ এই স্টেটাস পেয়ে যাবে? শ্রী শ্রী ঠাকুর, নাবালকের নামে বাবা অথবা মা ব্যাংকে টাকা রাখে। সেই টাকা কিন্তু সে সাথে সাথে ব্যবহার করতে পারে না। সাবালক হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। সেরকম প্রকৃতি থেকে কাউকে পাঠাচ্ছে, এটা যদি বুঝতে পারি, তাহলে আমি আমার খুশিতে আমার কলমের গাছের সিলমোহরটা তাকে দিয়ে দেব। এটা সম্পূর্ণ আমার মনোজগতের ব্যাপার। এটা কাউকে জানানোর কথা নয়। যে কলমের গাছ হবে সেও জানবে না যে কি বিশাল উত্তরাধিকারী সে হয়ে গেল। কারণ যতটা আড়াল করা সম্ভব ততটাই ভালো। যাদের জন্য ওর আশা, তারা ওকে ঠিকই বুঝে নেবে। তোমাদের বুঝাতে তো সে আসছে না। কালিদাস, তুমি যে আড়াল করে রাখার কথা বলছো, এটা কেন? শ্রী শ্রী ঠাকুর, একটা খুব মূল্যবান জিনিস যখন তৈরির কাজ চলে, তখন কাজের সুবিধার জন্য একটু আড়ালেই কাজ করা হয়। এই যে সন্তান দল করেছি, তাদের উপর দায়িত্ব দিয়েছি আমার আদি বেদের তত্ত্বটা সবার কাছে পৌঁছে দিতে। তারা তো নিজেরা গবেষণা করে তত্ত্বটা বার করছে না, তারা আমার বলা কথাগুলোকে বইয়ের মাধ্যমে, কড়া চাবুকের মাধ্যমে বা নিজেরা বক্তব্য রেখে তুলে ধরছে। একটা কাজ থাকে গবেষণা করে আবিষ্কার করা, আর একটা কাজ হলো সেই আবিষ্কারটাকে সবার কাছে পৌঁছে দেওয়া। এই যে শিবপুর কলেজে ছাত্রদের পড়ায় মাস্টাররা, রায় পড়ায়, এখন সেই মাস্টাররা তো সেই বইগুলোর তত্ত্বটা নিজেরা বার করেনি, কোনো বড় বিজ্ঞানী সেটা আবিষ্কার করেছে। এখন মাস্টাররা সেটা ছাত্রদের পড়াচ্ছে। যারা সাধনা করে চলেছে বিশ্বতত্ত্ব নিয়ে, সেই ক্ষেত্রেও এরকম দুটো শ্রেণী দেখা যায়। একদল নতুন নতুন রাস্তা বের করছে, অন্যেরা সেই আবিষ্কৃত পথ ধরে এগিয়ে চলেছে। এখন এই যে যারা পথ আবিষ্কার করছে, বেদবাণী, তাদের সংখ্যা খুবই সীমিত। কিন্তু সেই পথ যারা ব্যবহার করছে, তাদের সংখ্যা তো অগণিত। রেডিও তো একজনই আবিষ্কার করেছে, কিন্তু সেই রেডিও কতজন আজ ব্যবহার করছে, তুমি কি সেই সংখ্যা বলতে পারবে? এই মুহূর্তে পৃথিবীতে কতজন রেডিও শুনছে, কারুর পক্ষেই সেটা নির্ণয় করা সম্ভব নয়। ঠিক সেরকম এই বিশ্বতত্ত্বের খনিতে যারা অহর্নিশ ডুবে থেকে নতুন নতুন মূল্যবান জিনিস বের করে আনছে, তাদের ইউনিভার্স থেকে বিশাল স্টেটাস দেওয়া হয়। হরিবন্ধু একদিন বলছিল যে বিদেশে যারা গবেষণা করে, তাদের পড়ানোর কাজ সাধারণত দেওয়া হয় না, তাদের গবেষণার কাজেই রেখে দেওয়া হয়। তারা গবেষণা করে আবিষ্কার করে এবং তাদের সেই আবিষ্কার করা তত্ত্বগুলোই কলেজ বিশ্ববিদ্যালয়ের মাস্টাররা পড়িয়ে থাকে। মাস্টারদের যেমন পড়ানোই একমাত্র কাজ, গবেষকদের সেটা নয়। তবে তারা কি পড়ায় না? হ্যাঁ, তারাও মাঝে মাঝে শখে অমুক বিশ্ববিদ্যালয় তমুক বিশ্ববিদ্যালয়ে 2 দিনের জন্য 3 দিনের জন্য পড়িয়ে আসে, কিন্তু সেইটুকুই। তারপরে আবার তারা তাদের নিজস্ব গবেষণায় ডুবে যায়। কিন্তু তারা যখন পড়াতে আসে, তখন তাদের সেই পড়ানো শুনতে মাস্টাররাও এসে হাজির হয়। কারণ সেই গবেষকরা তো মাস্টারদেরও অনেক উপরে। মাস্টাররা যেটা পড়ায়, সেটা তো সেই গবেষকদের আবিষ্কার করা জিনিসই তারা পড়ায়। তাই মাস্টাররাও তখন ছাত্রদের মতো হাত জোড় করে এসে
সেই গবেষকের কথা মন দিয়ে শোনে। রায় সেদিন যেমন বলছিল যে কে একজন বাইরে থেকে আসবে নামকরা কোনো বিজ্ঞানী ওদের কলেজে, সে এসে ওদের কলেজের মাস্টারদের ক্লাস নেবে। তোমরা যেটাকে আধ্যাত্মিক জগৎ বলে থাকো, সেখানেও এই ঘটনা ঘটে। যারা ইউনিভার্স থেকে এই গবেষণার জন্য মনোনীত, তারা যেখানে যায় সবাই হাত জোড় করে এসে দাঁড়ায়। নতুন কি বার্তা পাওয়া গেল সেই তত্ত্ব খুঁজতে থাকে। আমার কলমের গাছ যে হবে, সেও হবে এরকম একজন ইউনিভার্সের মহা গবেষক, যে ইউনিভার্সাল ম্যাথমেটিক্সের মধ্যে ডুবে থাকবে। তার কাজের মধ্য দিয়ে বিশ্বের নতুন নতুন পথ বের হয়ে আসবে। বড় বড় যোগী ঋষিরা তার নির্দেশিত পথে চলবে। এখন তাকে যদি 24 ঘন্টা তোমাদের কচকচির মধ্যে রাখা হয়, তাহলে পরিবেশের তো একটা প্রভাব আছে। সেই প্রভাব ও সহজাত প্রতিভার ওপর পড়তে পারে। তাই আমার দিক থেকে একটু আড়াল করে রাখার ইচ্ছা। ভালো ছাত্রকে যেমন মা বাবা যতটা পারে পড়াশোনা করার সুযোগ করে দিতে চায়, এটাও অনেকটা সেরকম। তোমাদের চিন্তাভাবনা তো যুক্তফ্রন্ট, অজয় মুখার্জি, কমিউনিস্ট, বাংলা কংগ্রেস, নব কংগ্রেস এই সবের উপরে উঠতেই পারছে না। তোমরা যে একদিন মরে যাবে, এটা তোমাদের ভাবায় না। তার থেকে অনেক বেশি ভাবায় ছেলের চাকরি, মেয়ের বিয়ে, অসুখ বিসুখ এইসব। তার উপরে তোমাদের এখানকার ভাষা হলো হবে না, পারবো না, খুব কঠিন, হতাশা, নিরাশা এই সব। এখন তোমাদের এই পরিবেশে থাকতে থাকতে পরিবেশের এই ভাষার প্রভাব যাতে আমার কলমের গাছের উপর না পড়ে, তার জন্য তোমাদের মধ্যে রেখেও ওকে একটু আড়াল করে রাখব। তোমাদের মতো বেদ প্রচারের কাজে ওকে বেশি রাখা হবে না। তবে মাঝে মাঝে যদি নিজের খুশিতে ও কিছু করে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। কারণ ও তো পথ দিয়ে চলতে আসছে না, ও পথ তৈরি করতে আসছে। যারা ওর সান্নিধ্য পাবে তাদের বিশেষ ভাগ্য, এইভাবেই বলতে হবে। আমি তো আগেই বলেছি, পাহাড়ে এখনো খুব বড় বড় কিছু যোগী আছে, তারা ওর নির্দেশ পাবার জন্য অপেক্ষা করছে। এই পৃথিবী শুধু না, অন্যান্য জগতের যোগীরাও ওর কথা শুনবে। আমি তো আগেই বলেছি, যেখানে অন্যান্যরা শেষ করে, আমার কলমের গাছ শুরুই করবে সেখান থেকে। ওর সহজাত স্পিড এতটাই বেশি থাকবে যে বড় বড় যোগীদের যে কাজ করতে জন্ম লেগে যায়, সেটা ও অতি অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবে। তাই ইউনিভার্সের কাছে ও এক মহামূল্যবান বিষয়বস্তু। খুব দামি হীরা যেমন বাজারের মাঝখানে ফেলে রাখা হয় না, খুব যত্ন করে, আদর করে, আড়াল করেই রাখে, সেরকম ভাবেই ওকে রাখার ইচ্ছা। রাম ও নারায়ণ রাম।